সব নিবন্ধিত দল নিয়ে আগামী নির্বাচন। অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপে চলছে কমিশনের কাজ, সিলেটে জানালেন সিইসি। নির্বাচন হলে ঐক্যের শক্তি বাড়বে, সংকটও কেটে যাবে। এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরার আহ্বান। রাজনৈতিক স্থিতিশীলতা এলেই আসবে বিদেশি বিনিয়োগ। দুর্নীতি, অর্থ পাচার কমায় বাড়ছে রিজার্ভ, রেমিটেন্স ও রপ্তানি আয়ে সুবাতাস। মুন্সিগঞ্জে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ, জড়িতদের দ্রুত বিচার দাবি। ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় উত্তেজনা বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বইছে হাড় কাঁপানো শীত। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড 8.2 ডিগ্রি, বিপাকে শ্রমজীবীরা। ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় এখনো নিয়ন্ত্রণহীন দাবানল, বাস্তুচ্যুত 10,000 মানুষ, ধোঁয়ার কারণে জরুরি অবস্থা জারি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। নিবন্ধিত সব দল নিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আর প্রথম বছরেই প্রবাসী সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে বলেও জানান সিইসি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে বিগত দিনে দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যখন আমরা শিডিউল ঘোষণা করি, তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। নির্বাচন হলে দেশে ঐক্যের শক্তি বাড়বে, কেটে যাবে সব সংকট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। শনিবার সরহাদি উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বিএনপি মহাসচিব। জানান, গেল 16 বছর লড়াই সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। ঐক্যবদ্ধভাবে দানব সরানোর পর নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ সম্ভব। বিএনপির মহাসচিব বলেন, গত 16 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, 700 জন গুম হয়েছে, নিহত হয়েছে 20,000-এর মতো। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন, এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা আর বিনিয়োগকারীরা ফিরবে বাংলাদেশে, এমনটাই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশে বর্তমানে 4 মাসের ব্যয় নির্বাহের মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শনিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, গেল 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তিনি। প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে,
যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রভাব। যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম, কিন্তু সেটা থেকে কিছু আসে যায় না। আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেন, কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কিনা সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের, যারা এখানে ক্ষমতাশীল, যারা অর্থবান বিত্তবান, তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনা সেটার উপর। কাজে আমি মনে করি যে গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের পরিমাণটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ৮০% ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গভর্নর। বিগত সরকারের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান তিনি। আমরা বিদেশি লয়ার হায়ার করতে যাচ্ছি, যারা কেসগুলো ফাইল করবেন টাকা 80% ফেরত আসছে, 20% আসে নাই, সেটা নিয়ে মামলাও চলছে এখনো নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক ওর সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে $50 মিলিয়ন মতো আছে বা 600 কোটি টাকার মতো, সেটাও আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে, সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা, এটা আমরা সবাই জানি। অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে, যে এখানে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা, এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে। তার আশা রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে, এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, ফিরবে বিদেশি বিনিয়োগকারীরা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শও দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জানুয়ারির মধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় শিশুর সামগ্রিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর না করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার তাগিদ দেন উপদেষ্টা। জানান, পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণেই কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে। পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বই ছাপার কাজ চলছে এবং আমরা অনবরত তা মনিটরিং করছি। আপনারা জানেন যে এবার আমাদের বইগুলো পরিমার্জন করার জন্য আমাদের কিছু সময় বেশি লেগেছে। আরেকটা প্রসঙ্গ ছিল, আমাদের কিছু বইয়ের টেন্ডার বাইরের একজন প্রকাশক পেয়েছিলেন, একটা কোম্পানি, আমাদের সেটা বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে টেন্ডারিং করতে হয়েছে। এই দুইটা কারণে আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি। তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি। এদিকে শুক্রবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এসব ঘটনায় শনিবার উত্তেজনা বিরাজ করছে দুই জেলার সীমান্তে। সহকর্মীদের তথ্যছবিতে আপনপুর রিপোর্ট। বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেন।
আহত শহীদুল ইসলাম চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেলে। ভোর 5:30 নাগাদ এই রোগীটি শিবগঞ্জ চাবনাগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছে। তো আমরা প্রাথমিকভাবে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিই। আমরা জেনেছি যে তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলি আছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অতি শীঘ্রই তার অস্ত্রোপচারের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। এদিকে শুক্রবার আবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে তারা। এ নিয়ে বিজিবি বিএসএফ রিজিয়ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের কথা জানিয়েছেন 51 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। তাদেরকে স্ট্রংলি প্রোটেস্ট করার পরে দেন তাদেরকে আমরা জানিয়েছি যে ইউ হ্যাভ টু স্টপ দি ওয়ার্ক। দেন তারা ডিসাইডেড যে হ্যাঁ আমরা কাজ বন্ধ করছি। ফাইনালি তারা কাজ বন্ধ করেছে এবং আমরা বলেছি নো ফার্দার প্রোগ্রেস। কোন জায়গায় কি প্রবলেম, কেন এই জায়গাতে করা যাচ্ছে, জিরো লাইনের থেকে 150 মিটার ভিতরে যেতে পারছে না, কেন জিরো লাইনে কেন করছে, কেন পিছনে আসছে না 150 মিটার, তাদের এই ফল্ট গুলো আমরা বের করে তাদের সাথে আবার বসে ফাইনালি বড় লেভেলের যে ডিসিশন আমরা কালকে আমাদের রিজন কমান্ডার লেভেলে আইজি লেভেলেও কালকে মিটিং আছে, তার আগে আমরা এখানকার ফিডব্যাকটা দিব, গ্রাউন্ডের পিকচার, তারপরে হয়তো একটা ফাইনাল ডিসিশন হবে যে এটা নিয়ে কি করা যায়। এসব ঘটনায় শনিবার উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ বেলায় পৌষ যেন শীতের নতুন বার্তা নিয়ে হাজির। মৃদু শৈত্যপ্রবাহের সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন কুড়িগ্রাম চুয়াডাঙ্গার শ্রমজীবীরা। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সকাল 7:30 থেকে বন্ধ নৌ চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে নুসরাত শোভার রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। তেঁতুলিয়ায় সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় অস্পষ্ট দূরের পথঘাট। হেডলাইট জ্বালিয়েও যান চলাচলে বাধ্য হন চালকরা। শীত নিবারণে খড়কুটো জ্বালাতে ব্যস্ত শিশুরাও। সকাল 6টা-7টা থেকে কুয়াশা ছিল, কিন্তু 7টার পর থেকে আস্তে আস্তে কুয়াশা কেটে রৌদ্র উঠছে। আমরা শীতকালে গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট। যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কুলি, লেবার এবং ভ্যান চালা, রিক্সা চালক, এদের খুব কষ্ট হচ্ছে। কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হন শ্রমজীবীরা। ঠান্ডাটা বেশি, কাজ কামাই করা তো সমস্যা হয়। আমরা গরিব মানুষগুলো কর্ম না করলে এই দিক দিয়ে আমার চলাফেরা খুব সমস্যা হয়ে যাচ্ছে। ঠান্ডা মানে বেড়া করা খুব অসুবিধে, আমরা এলে কাজকর্ম করি খাই, খুব কষ্ট করি খাই। ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা। জেলায় সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 96%। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে ঘন কুয়াশায় সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত দৌলতদিয়া পাটুরিয়া এবং সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আরিচা কাজিরহাট নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল। ভোগান্তি পোহায় এ রুটে যাতায়াতের চালক ও যাত্রীরা। অসহায় শীতার্ত মানুষদের সাহায্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে নগরীর তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধাবঞ্চিত রোগীদের জন্য 10 তলা ভবনের হাসপাতালটি ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। 2018 সালে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে এই হাসপাতালটিতে 32টি মেশিনে গড়ে 90 জন রোগী ডায়ালাইসিস পাচ্ছেন। 62% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ এই সেবা পাচ্ছেন। একই সাথে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। শিগগিরই এখানে 50টি মেশিনে ডায়ালাইসিসের ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহায়তায় হাসপাতালটি পরিচালিত হচ্ছে। যে কোনো দুর্যোগে, বিশেষ করে সিলেটে বন্যা কবলিত এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে তারাও চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেছে। সবার জন্য চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় তারা। এতে মহাসড়কে বিঘ্নিত হয় যানবাহন চলাচল। প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় শনিবার দুপুরের দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুর 12টায় ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা আসামি ছিনিয়ে নেয় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের অবস্থানের কারণে মহাসড়কে বিঘ্নিত হয় যান চলাচল। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। এরপরও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশের আশ্বাসের পর বেলা 11টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এর আগে শুক্রবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল ও ট্রাক সেল কার্যক্রম ফের চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আইএমএফ এর ঋণ টানতে ভ্যাট ও কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে সংস্থাটির শর্ত পুনর্বিবেচনা করার দাবিও জানান সংগঠনটি। দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। ৭২-এর সংবিধান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব দল মুক্তিযুদ্ধের সঙ্গে সংবিধান মিলিয়ে ফেলছে। তাদের নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এমন বক্তব্যের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একমত নয় বলেও জানান তিনি। আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারে। অবিলম্বে ভ্যাট ও সংগ্রহ শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও জিসিপি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। ২৮ বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে রংপুরকে ঘোষণা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেই রংপুরে গেল কদিন আগে ইতিহাসে প্রথমবার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এখানে ৮ মাত্রার ভূমিকম্প ১.৫ মিনিটের বেশি স্থায়ী হলেই ঘটবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। কিন্তু বহুতল ভবন সহ স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আইন। দুর্যোগ মোকাবেলায় নেই প্রয়োজনীয় সরঞ্জামও। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গেল ২১ নভেম্বর দুপুরে ৩ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রংপুর, যার উৎপত্তি স্থল শহরেই। এমন প্রেক্ষাপটে নগরীতেই ৪৩টি শতবর্ষী ভবনে বসবাস করছেন মানুষজন। ঝুঁকিপূর্ণ এই তালিকায় আছে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বাসভবন। এখন যে ধরনের বিল্ডিং হচ্ছে তা তো অস্বাভাবিক। ভূমিকম্প হইল, এই সময় তো মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। রংপুরে ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রায় ১.৫ মিনিটের কম্পন হয়, যার মাত্রা ছিল ৬.৮। ২০১৬ সালের ৫ জানুয়ারি ভোরে ২ দফায় ৬.৭ মাত্রার কম্পনে কেঁপে ওঠে রংপুর নগরী। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হবার খুবই সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর অঞ্চলে। বড় ভূমিকম্প হওয়ার আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। রংপুরে অনেক দিন পরে গত ২১ তারিখে ৩.১ মাত্রা একটা ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সেটা মিন করতেছে যে আমরা হয়তো ঝুঁকির মধ্যে আছি। ২০১৬ সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি, এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের অবস্থানের কথা জানায় ফায়ার সার্ভিস। নতুন নতুন ইকুইপমেন্ট সংযোগ হচ্ছে
এবং জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান আছে। রংপুরে বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় একটা ফায়ার স্টেশন আছে। আমরা আরও 4টা ফায়ার স্টেশন তৈরি করার জন্য ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। নতুন ভবন নির্মাণে শর্ত জুড়ে দেয়া থাকলেও বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। আমরা শুধু অনুমোদন দেই, শর্তগুলো না মানলে অনেক সময় যেটা আমরা কাগজে কলমে যে কিছু আমরা পানিশমেন্ট দিই, যেমন কারো প্ল্যান বাতিল করে দিই। কয়েক বছর আগে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় সুপারিশ আকারে একটি প্রস্তাবনা পাঠালেও অগ্রগতি নেই সেই প্রস্তাবনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।